মিস্টার আবির, ফোন টিপার জন্য আপনাকে বেতন দেওয়া হয় না। আপনার মতো ক্যারেক্টারলেস বেইমানের জায়গা আমার অফিসে নেই। এই নিন আপনার রিজাইন লেটার। ইরা, সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছ? নাকি 3 বছর আগের সেই না বলা অভিমানগুলো আজও আমাকে তাড়া করে বেড়াচ্ছে? তোর কোনো নাটক শোনার সময় আমার নেই, জাস্ট গেট আউট। যে গার্লফ্রেন্ড একদিন ভুল বুঝে থাপ্পড় মেরে চলে গিয়েছিল, সেই যখন অফিসের বস হয়ে সামনে দাঁড়ায়, তখন কি আবির পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? নাকি শুরু হবে নতুন কোনো প্রতিশোধের গল্প? জানতে হলে দেখুন এক্স গার্লফ্রেন্ড যখন অফিসের বস। অফিসের নিজের কেবিনে বসে গেম খেলছিলাম। কি আর করব, কাজ নেই। সব কাজ শেষ করে একটু গেম খেলছি। হঠাৎ কেউ এসে আমার ফোন টেনে নিল। আমি ভাবলাম কোনো কলিগ হয়তো দুষ্টুমি করছে, তাই সেদিকে আর না তাকিয়ে যেভাবে বসা ছিলাম সেভাবেই বসে রইলাম। অমনি একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। এই যে মিস্টার, আপনাকে কি এখানে ফোন টিপার জন্য বেতন দেওয়া হয়? আমি পিছনে ঘুরতে ঘুরতে বললাম, জি না, আসলে আমার কাজ শেষ, তাই। বাকি কথাটা আর বলতে পারলাম না। পিছনে ঘুরে তাকাতে এমন একজনকে যে সামনে দেখব সেটা কখনো কল্পনা করিনি। আমি কিছু না বলে তাকিয়ে আছি। এইদিকে আমাকে দেখে মেয়েটার রাগ আরও বেশি বেড়ে গেল। রাগে সে দাঁত কটমট করতে করতে বলল, এখানে আমি কোনো অজুহাত শুনতে আসিনি। আপনাকে অফিসের কাজ করার জন্য বেতন দেওয়া হয়, আর এটা আপনার বাবার অফিস না যে যখন যা ইচ্ছে তাই করবেন। এদিকে আমি কিছু বলছি না, শুধু হা করে তাকিয়ে আছি। আমার এমন তাকিয়ে থাকা দেখে মেয়েটা একটু বিরক্ত হয়ে বলল, এইসব বেয়াদবদেরকে যে কে চাকরি দেয় আল্লাহই জানে। আপনি এক্ষুনি আমার কেবিনে আসবেন। এটা বলে সে চলে গেল। আর আমি এখনও পাথর হয়ে দাঁড়িয়ে আছি আর নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন দেখছি। হঠাৎ কারো ধাক্কাতে আমার ধ্যান ভাঙল। সামনে তাকিয়ে দেখি আমার কলিগ রাকিব। কিরে আবির, এটা কি হলো? আর তুই ভাবে দাঁড়িয়ে আছিস কেন? না মানে কিছু না। বস আজকে বলেছিল তার মেয়ে আসবে, আর তুই এখানে ফোন টিপছিলি। এখন দেখ মজা। আরে ধুর বাল, আমার তো কাজ শেষ, তাই তো ফোন টিপছিলাম। কথা না বাড়িয়ে ম্যামের কেবিনে যা, দেখ কি বলে। রাকিবের কথা শুনে আমি ধপাস করে বসে ভাবতে লাগলাম, এটা কি হলো আমার সাথে। তার আগে আসুন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি আবির, বাবা মায়ের 2 মাত্র সন্তান। পরিবারে আমি, আব্বু আম্মু আর একটা ছোট বোন আছে, নাম আরিয়া। আব্বু একজন ব্যবসায়ী আর আম্মু হাউসওয়াইফ। আর আমি 1 বছর আগে অনার্স শেষ করে বর্তমানে আব্বুর বন্ধুর কোম্পানিতে চাকরি করছি। পাশাপাশি পড়াশোনাও চলে। আমার কোনো ইচ্ছে ছিল না চাকরি করার, কিন্তু আব্বুর জোরাজোরিতে করতে হচ্ছে। আর যে আমার ফোন কেড়ে নিল তার নাম হচ্ছে ইরা, অফিসের বসের মেয়ে। এছাড়াও আমার অনেক আপন পরিচিত, বাকিটা না হয় পরেই বলবো। আমি উঠে দাঁড়িয়ে ম্যামের কেবিনের সামনে গেলাম। তারপর নক করে বললাম, আসবো ম্যাম? ইয়েস। আমি দরজা ঠেলে ভেতরে যেতেই ম্যাম কিছু না বলে হঠাৎ আমার মুখের ওপর একটা কাগজ ছুঁড়ে মারল। আমি কাগজটা হাতে নিয়ে দেখি রিজাইন লেটার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনার মতো লোক আমার অফিসে প্রয়োজন নেই, আপনি এখন আসতে পারেন। ম্যাম, এটা কি বলছেন? সামান্য ফোন টিপার জন্য আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? আমি কাজ বাদ দিয়ে ফোন টিপিনি, আমি কাজ শেষ করার পর ফোন টিপেছি। এতে কি বেশি অপরাধ? ইরা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে শক্ত গলায় বলল, তোর মতো বেইমান আমার অফিসে থাকলে অফিস একেবারে ধ্বংস হয়ে যাবে। আর আমি যেটা বলেছি সেটাই হবে। এখন তোর এই ক্যারেক্টারলেস মার্কার চেহারাটা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। ইরার কথা শুনে আমি কষ্ট পেলাম। তার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। ইরা, তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে আগেও আমাকে এমন কথা বলেছিলে, আর আজকেও এমন কথা বলছো, আবার চাকরি থেকেও বের করে দিচ্ছ। মিস্টার আবির, মুখ সামলে কথা বলেন। এটা কোনো পার্ক না, এটা অফিস। ইরা, কেন তুমি আমার সাথে এমন করেছিলে?
আমি তো তোমাকে কত ভালোবাসতাম সেটা তুমি জানতে। তোমার রাগ ভাঙাতে তোমার পিছনে ঘুরেছি, কিন্তু তুমি নিজেই হঠাৎ হারিয়ে গেলে। সে 3 বছর পর আবার দেখা হলো আমাদের, কিন্তু তোমার রাগ এখনও ভাঙেনি। জানো, আমার এমন কোনো রাত যায়নি যে রাতে তোমার জন্য আমার চোখের পানি পড়েনি। আর আজ তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করে রাখছি। আর ভিতরে যে কত খুশি সেটা তো বোঝাতে পারবো না। আমার কথা শেষ হতেই ইরা হাসতে লাগলো। আমি অবাক হয়ে ওর হাসিটা দেখছি। এখন আমি কি হাসার মতো কথা বলেছি? তো তুই কিসের কথা বলছিস? তোর মতো চরিত্রহীন ছেলের মুখে ভালোবাসার শব্দটা মানায় না। তুই শুধু মানুষের মন নিয়ে খেলা করতে জানিস। ইরার কথাটা শুনে আমি বেশ কষ্ট পেলাম। ও তাই? আচ্ছা, একটা কথা বলবে? তুমি আমাকে সেদিন হঠাৎ গালে থাপ্পড় মেরে বেইমান, বেয়াদব আরও কত কি বলে চলে গেলে। এরপর তোমার কাছে যতবার গিয়েছি ততবার আমাকে নানাভাবে অপমান করেছ, কিন্তু কোনোদিন আমি কিছু বলিনি। আমার দোষটা কি? কি করেছি আমি? আজ শুধু এটুকু বলো। আমি গিরগিটি দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি। গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে না যেটা তুই পারিস। তোকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আর সেটার পরিবর্তে তুই দিলি আমাকে ধোঁকা। আমি ভাবতাম তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুই তো অন্য কাউকে ভালোবাসতি। আর আমার ভুল সেই দিনই ভাঙলো যেদিন আমি দেখলাম তুই একটা মেয়ের সাথে পার্কে বসে ফুচকা খাচ্ছিস। সেই মেয়েটা তোকে খাইয়ে দিচ্ছিল, আবার তুইও তাকে খাইয়ে দিচ্ছিলি। কি দোষ করেছিলাম আমি? তোকে ভালোবাসা কি দোষ ছিল আমার? তোকে জ্বালাতাম বেশি, কেয়ার একটু বেশি করতাম, অধিকারটাও বেশি দেখাতাম, কারণ আমি তোকে ভালোবাসতাম। কিন্তু তুই প্রমাণ করে দিলি যে ভালোবাসা জিনিসটা তোর জন্য না, কারণ তুই একটা চরিত্রহীন। ইরার কথা শুনে আমি রাগ করব নাকি হাসবো বুঝতে পারছি না। সে এতদিন এসব নিয়ে আমাকে ভুল বুঝে এলো। আমি হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে ইরা আরও রেগে গেল। তুই আবার হাসছিস? সামান্যতম লজ্জাও কি তোর নেই? আমি তোমাকে কোনো ধোঁকা দেইনি ইরা, আর না তোমার ভালোবাসাকে অসম্মান করেছে। আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে কোথাও ভুল বুঝতেছ। এসব কথা আগে বললে এতদিন দুজন আলাদা থাকতাম না। যাই হোক, চলো সব মান অভিমান ভুলে আবার নতুন করে শুরু করি। তুই এমনটা ভাবলি কি করে যে আমি আবার তোর সাথে নতুন করে সব শুরু করব? আর আমি কোনো ভুল বুঝছি না। আমার চোখের দেখা কখনো ভুল হতে পারে না। তুমি ঠিকই দেখেছ, কিন্তু ভুল বুঝেছ। যাকে তুমি দেখেছিলে সে আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই ইরা আমাকে থামিয়ে দিল। জাস্ট স্টপ। অনেক হয়েছে তোর নাটক। তোর এই সাজানো গল্প শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। এখন তুই আমার অফিস থেকে চলে যা। ইরা, আমার কথাটা তো শোনো একবার। তুই নিচে থেকে যাবি নাকি আমি সিকিউরিটি ডাকবো? থাক, আমি চলে যাচ্ছি। তবে কষ্ট পেলাম, ঠিক আগের মতোই তুমি আমাকে ফিরিয়ে দিলে। আমি আর সেখানে দাঁড়ালাম না, সোজা অফিস থেকে বের হয়ে বাইকটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আসুন যেতে যেতে অতীত থেকে ঘুরে আসি। আমি আর ইরা তখন একই ক্লাসে পড়তাম। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, বাট ভার্সিটিতে তেমন কারোর সাথে মিশতাম না। বলতে গেলে একা থাকতাম। আর আমার এমন ভাবসাব দেখে ইরা আমাকে পছন্দ করে ফেলে। এরপর আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও আমি পাত্তা দিতাম না। তাই ইরা উপায় না পেয়ে সোজা আমাকে প্রপোজ করে ফেলে। আমি প্রথমে না করলাম, কিন্তু ইরা আমার পেছনে পড়ে থাকে। শুধু এটা না, আমার ওপর জোর করে অধিকার খাটাতো, যেটা আমার বিরক্ত লাগতো, আবার ভালো লাগতো। জানি না কেন এক পর্যায়ে আমিও তার প্রতি দুর্বল হয়ে যাই। আমাদের সম্পর্কটা ভালোই চলছিল, কিন্তু আমাদের মাঝে দূরত্ব বাড়ে অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পর। রিলেশন ঠিকই ছিল। একদিন আমার ছোট বোন আরিয়া বায়না ধরলো ফুচকা খাবে, তাই আমিও নিয়ে গেলাম খাওয়াতে। তারপর কথায় কথায় আরিয়া আমাকে খাইয়ে দিল, আর আমিও ভালোবেসে আরিয়াকে খাইয়ে দিলাম। আর তখনই হঠাৎ ইরা চলে আসে। এসে আমাকে যা ইচ্ছে তাই বলতে থাকে। আমি কাহিনী কিছুই বুঝতে পারলাম না, আরিয়াও কিছু বুঝতে পারল না। পরে আরিয়া জিজ্ঞেস করলে আমি সবটা খুলে বললাম। আরিয়া বলল, ভাইয়া, ভাবি মনে হয় আমাকে তোমার সাথে দেখে ভুল বুঝেছে। তুমি ভাবিকে সবটা বুঝিয়ে বলো।
এরপর থেকে 1 মাস আমি ইরার পেছনে পড়েছিলাম, কিন্তু ইরা সবসময় আমাকে এড়িয়ে চলতো। আর যখনই তার সামনে যেতাম আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে অপমান করে চলে যেত। এতেও আমার সমস্যা ছিল না, কারণ আমি ইরাকে সত্যি অনেক বেশি ভালোবেসেছিলাম। তারপর হুট করে ইরা ভার্সিটিতে আসা বন্ধ করে দেয়। তার বান্ধবীদের কাছে শুনলাম ইরা নাকি তার পরিবার নিয়ে অন্য শহরে চলে গিয়েছে। এসব শুনে আমি খুব চুপচাপ হয়ে গিয়েছিলাম, কারোর সাথে কথা বলতাম না, প্রায় পাগলের মতো কান্না করতাম ওর জন্য। আমি আশায় ছিলাম ইরা আমার কাছে আসবে, আমাকে বুঝবে, কিন্তু আজ ইরা আসলেও আমাকে বুঝলো না। এটাই ছিল মূল কাহিনী। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি রুমে চলে গেলাম। তারপর একটা ঘুম দিলাম। রাতের টেবিলে বসে আমি আর আব্বু খাবার খাচ্ছি। আমি আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আব্বু, কাল থেকে আমি দোকানে যাব। দোকানে মানে? তাহলে চাকরিতে যাবি কিভাবে? চাকরি ছেড়ে দিয়েছি, আর করব না। আমার কথা শুনে আব্বু চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বললেন, চাকরি ছেড়ে দিয়েছিস মানে? কাকে জিজ্ঞেস করে ছেড়েছিস? এখন আমার বন্ধু আমাকে কি বলবে? তোকে যে বিশ্বাস করে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে আর অফিসকে নিজের মতো করে চালাতে বলেছে, আমি এখন কিভাবে মুখ দেখাবো আমার বন্ধুকে? কেন, তোমার মুখে কি হয়েছে যে দেখাতে পারবে না? আমার কথা শুনে আব্বু একটা হাসি দিলেও আব্বু রেগে গেলেন। মজা করা হচ্ছে আমার সাথে? আমার চাকরি করতে ভালো লাগছে না আব্বু। তাছাড়া তোমার কি কিছু কম আছে যে আমাকে চাকরি করে খেতে হবে? শুন, আমার যা আছে সেটা আমার, আর আমার যাই থাকুক না কেন, সমাজ কিন্তু তোকে বেকার বলবে, আর বেকার পুরুষে সমাজের কোনো মূল্য নেই। আমি তো বলছি না যে আমি বসে বসে খাবো আর ঘুরে বেড়াবো। আমি এই চাকরি আর করব না, তোমার সাথে দোকানে যাব। না, আমার দোকান আমি সামলাবো। যেহেতু তুই চাকরি ছেড়ে দিয়েছিস, তাহলে তুই অন্য একটা চাকরি খোঁজ। আমার দোকানে বসা লাগবে না, আর আমার বাসায় থাকতে হলে বেকার থাকা যাবে না। আব্বুর কথা শুনে আমার রাগ হলেও কিছু বললাম না। তাই খেয়ে রুমে আসার সময় বলে দিলাম সকালে না ডাকতে। এটা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রাকিব কল দিয়েছে। আমি রিসিভ করলাম। কি রে হারামি, দিনের 12টা পর্যন্ত কে ঘুমায়? কোনো কাজ নেই তো আর কি করব? কাজ নাই মানে? অফিসে কত কাজ বাকি, আর তুই বাসায় নাক ডেকে ঘুমাচ্ছিস? ভাই, আমার চাকরি নাই। চাকরি নাই মানে? অফিস শেষ করে দেখা করিস, বলবো নি সব। তারপর আরও কিছু কথা বলে ফোন কেটে ফ্রেশ হতে চলে গেলাম। অন্যদিকে ইরা তার কেবিনে কাজ করছে, আর এমন সময় ইরার বাবা মানে ইকবাল আহমেদ অফিসে এসেছেন তার মেয়ে কেমন অফিস দেখাশোনা করছে সেটা দেখতে। তিনি অফিসে ঢুকে ম্যানেজারের কেবিন খালি দেখে অবাক হলেন। তারপর রাকিবকে ডেকে জিজ্ঞেস করলেন, এই রাকিব, আবির কোথায়? তাকে ডাকো তো। স্যারও তো আজকে আসেনি। ও আচ্ছা, তা কেন আসেননি? শরীর খারাপ নাকি? স্যার, সেটা তো বলতে পারবো না, তবে ও বলেছে ওর নাকি চাকরি নেই। চাকরি নেই মানে? কি বলছো কি? স্যার, আমি যেটা শুনছি সেটাই বলছি। কথাটা শুনে ইকবাল আহমেদ আমার ফোনে কল দিলেন, কিন্তু আমি ওয়াশরুমে থাকায় ধরতে পারলাম না। এটা দেখে তিনি অনেকটা রেগে ইরার কেবিনে চলে গেলেন। ইরা তার বাবাকে রেগে কেবিনে ঢুকতে দেখে বলল, বাবা, কি হয়েছে? এত রেগে আছো কেন? তেমন কিছু না। আবির চাকরি ছেড়েছে কেন? ও ছাড়েনি, আমি তাকে বের করে দিয়েছি। মানে কেন? ওর মতো ছেলের কি যোগ্যতা আছে আমার অফিসে চাকরি করার? ইরার কথা শুনে ইকবাল আহমেদ রেগে গেলেন। ইচ্ছে করছে তোর গালে দুটো থাপ্পড় দিতে, কিন্তু এটা অফিস, তাই কিছু করতে পারছি না। তুই জানিস তুই কাকে বের করেছিস? জানি, একটা ক্যারেক্টারলেস আর চিটারকে। দেখ ইরা, আর রাগ তুলবি না আমায়। তুই যাকে বের করেছিস সে হলো এই অফিসের ম্যানেজার। আমার অফিসে যখন অনিয়ম চলছিল, আগের ম্যানেজার যখন আমার লাখ লাখ টাকা মেরে আমার কোম্পানিকে শেষ করছিল,
তখন সেই মুহূর্তেই ছেলেটা মানে আবির এসে আবার সব কিছু কন্ট্রোলে এনে আমার কোম্পানিকে এত উপরে তুললো, আর তুই তাকেই বের করে দিয়েছিস। বাবা ওকে টাকা দিয়ে রেখেছো, আর তাই ওটা ওর দায়িত্ব ছিল। আর এখন আমি আছি তো, কিচ্ছু হবে না। কি হবে না? ওর জন্য অনেক দেশি বিদেশি কোম্পানি আমার সাথে কাজ করে। ওর কথার সাথে কাজের মিল থাকে। ওর প্রেজেন্টেশন অনেক ভালো। ওর সকল পরিকল্পনা অন্যদের চেয়ে আলাদা। ওকে ছাড়া আমরা অচল। ওকে কত ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফার দেয়, কিন্তু ও সেখানে না গিয়ে এখানেই আছে শুধুমাত্র আমার রিকোয়েস্টে। বাবা ওর নামে এত কিছু বলো না। ওর প্ল্যান দিয়ে কি হবে? ওর থেকে আমাদের বাকি স্টাফরা অনেক বেটার। এত কিছু তুই আমাকে বোঝাতে আসিস না। মনে রাখিস, তোর থেকেও বেশি এই কোম্পানির ভালো মন্দ আমি বুঝি। তাই আমার শেষ কথা, কাল অফিসে যেন এসে আমি আবিরকে দেখতে পাই। কিন্তু বাবা। আমি আর কিচ্ছু শুনতে চাই না। যেটা বললাম সেটা করো। এটা বলে ইকবাল আহমেদ চলে গেলেন। আর ইরা রাগে গজগজ করে বলল, এই হারামিটার জন্য বাবা আমাকে এত কথা শুনিয়ে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি ইকবাল আঙ্কেলের অনেকগুলো কল। দেখতে দেখতে আবারও কল আসলো। আমি দেরি না করে ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ছোট মানুষ, কিছু বোঝে না, তাই বলছিলাম কাল অফিসে চলে এসো, কেমন? আরে আঙ্কেল, মানুষের ভুল হতেই পারে, তাই বলে বড় হয়ে ছোটদের কাছে ক্ষমা চাইতে হবে না। তাহলে কাল থেকে অফিসে এসো। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বলছেন অবশ্যই আসব। পরদিন সকালে আমি অফিসে গেলাম। অফিসে ঢুকতেই সবাই এমনভাবে তাকালো যেন অনেকদিন পর আমাকে দেখছে। রাকিব দৌড়ে এসে বলল, কি রে হারামি, ভাবছিলাম আর আসবি না। আঙ্কেল বলেছেন আসতে, তাই এলাম, না হলে আসতাম না। বুঝলাম, কিন্তু সাবধানে থাকিস। আমি কিছু না বলে সোজা কেবিনে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল, ইরা আমাকে তার কেবিনে ডাকছে। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে ইরার কেবিনের দিকে গেলাম। দরজায় নক করতেই ভেতর থেকে কড়া গলায় ভেসে এলো, কামিং। ভেতরে ঢুকতেই দেখি ইরা ল্যাপটপে কাজ করছে। আমার দিকে তাকালোও না, শুধু ফাইল এগিয়ে দিয়ে বলল, এই প্রেজেন্টেশনটা আজ বিকালে ক্লায়েন্ট মিটিংয়ে দিতে হবে। ঠিক আছে। আমি বের হয়ে এলাম। বিকেলে বড় একটা বিদেশি কোম্পানির সাথে মিটিং ছিল। সেই কোম্পানির সাথে ডিলটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মিটিং শুরু হওয়ার একটু আগে ইরার বানানো প্রেজেন্টেশনটা দেখে আমি বুঝলাম এতে বড় একটা ভুল আছে। এই ভুলটা হলে কোম্পানির অনেক ক্ষতি হতে পারে। আমি দ্রুত ইরার কেবিনে ঢুকলাম। ইরা, একটা সমস্যা হয়েছে। ইরা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আমি ল্যাপটপটা তার সামনে ঘুরিয়ে বললাম, এই প্রজেক্টের বাজেট হিসাবটা ভুল হয়েছে। এইভাবে প্রেজেন্ট করলে তারা আমাদের অফার রিজেক্ট করবে। ইরা একটু চুপ করে স্ক্রিনের দিকে তাকালো। তার মুখের ভাব বদলে গেল। এখন কি ঠিক করা যাবে? আমি ঠিক করে দিচ্ছি। মাত্র আধা ঘন্টার মধ্যে আমি নতুন প্রেজেন্টেশন বানিয়ে ফেললাম। মিটিং শুরু হলো। আমি পুরো প্রেজেন্টেশন দিলাম। সবাই খুব ইমপ্রেস হলো। শেষ পর্যন্ত কোম্পানিটা আমাদের সাথেই ডিল ফাইনাল করলো। মিটিং শেষ হতেই ইকবাল আঙ্কেল খুশিতে বললেন, দেখলে এরা, আমি বলেছিলাম না আবির থাকলে সব ঠিক হয়ে যাবে। ইরা কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। সন্ধ্যায় অফিস প্রায় খালি হয়ে গেছে। আমি ফাইল গোছাচ্ছিলাম, তখন ইরা ধীরে ধীরে আমার কেবিনে ঢুকলো। আমি তাকিয়ে বললাম, কিছু বলবেন? ইরা একটু চুপ থেকে বলল, আজকে যদি তুমি না থাকতে তাহলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি হালকা হেসে বললাম, এটা তো আমার দায়িত্ব ছিল। ইরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা প্রশ্ন করব? করুন। এভাবে আপনি আপনি করে বলছো কেন? আপনি আমার বস, আপনার সাথে আপনি করে বলবো না তো কি করে বলবো? ইরা আর কিছু না বলে সোজা জিজ্ঞেস করলো, সেদিন পার্কে যে মেয়েটা ছিল সে আসলে কে ছিল? সেটা জেনে তুমি কি করবে?
আবির প্লিজ আর কথা বাড়িও না। আমার ছোট বোন আরিয়া। ইরা হঠাৎ থমকে গেল। কি? হ্যাঁ, যাকে দেখে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে। আমি এত বড় ভুল করেছিলাম? তুমি যদি সেদিন আমার কথাটা একটু শুনতে তাহলে হয়তো 3টা বছর নষ্ট হতো না। ইরা মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? কষ্ট তো পেয়েছি, কিন্তু তোমাকে কখনো ঘৃণা করতে পারিনি। ইরা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আই এম সরি আবির, প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। সুযোগ? তুমি জানো, এই 3 বছরে আমি অনেকবার ভেবেছি যদি আবার কখনো তোমার সামনে দাঁড়াই তাহলে হয়তো তোমার সাথে কথাই বলবো না, কারণ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সে মানুষটাই আমার কথা না শুনে আমাকে চরিত্রহীন বলেছিল। আবির আমি সত্যি খুব বড় ভুল করেছি, আমি তোমাকে বোঝার চেষ্টা করিনি। তুমি শুধু ভুল করনি ইরা, তুমি আমাকে বিশ্বাস করনি। ভালোবাসা না থাকলেও মানুষ বিশ্বাসটা রাখে, কিন্তু তুমি সেটা রাখোনি। ইরা চোখের পানি মুছতে মুছতে বলল, প্লিজ আবির, আমাকে আর এমন করে কষ্ট দিও না, আমি সত্যি খুব অনুতপ্ত। আমি কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে বললাম, একটা কথা বলো ইরা, যদি আজ আমি এই অফিসে না আসতাম, তুমি যদি কখনো না জানতে যে আমি নির্দোষ, তাহলে কি তুমি সারা জীবন আমাকে ঘৃণা করতেই? হয়তো করতাম, কারণ আমি সত্যিটা জানতাম না, কিন্তু আজ বুঝছি আমি কত বড় অন্যায় করেছি। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, জানো, 3 বছর আগে তুমি যদি শুধু একবার আমার কথা শুনতে তাহলে হয়তো আজ এই মুহূর্তটা আসতো না। ইরা উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আবির, এখনো কি আমাকে আগের মতো ভালোবাসো, নাকি তোমার মনে আমার জন্য আর জায়গা নেই? আমি একটু চুপ থেকে বললাম, ভালোবাসা এত সহজে শেষ হয় না, তাই হয়তো আজও তোমাকে দেখলে সব রাগ ভুলে যেতে ইচ্ছে করে। আই এম সরি আবির, শেষবারের মতো প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ধীরে ধীরে তার মাথায় হাত রেখে বললাম, এবার কিন্তু আর ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যেও না। কখনো যাব না, কারণ এবার তুমি শুধু আমার প্রেমিক না। আমি অবাক হয়ে বললাম, তাহলে? ইরা দুষ্টু হেসে বলল, ভবিষ্যতের হাজবেন্ড। এটা বলেই ইরা জিহ্বাতে কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, বুঝতে পারছি সত্যিই সে অনুতপ্ত। আমি একটু মজা করে বললাম, এত সহজ নাকি? ইরা অবাক হয়ে তাকালো। মানে? 3 বছর আমাকে কাঁদিয়ে এখন এসে বলছো ভবিষ্যতের হাজবেন্ড? এত সহজে কি মাফ করা যায়? তাহলে কি করতে হবে বলো, আমি সব কিছু করতে রাজি। আমি একটু ভেবে বললাম, প্রথমে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার ছোট বোন আরিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, কারণ তাকে নিয়েই তো পুরো ভুলটা হয়েছিল, আর সেদিন আমি নিজেও ওর কাছে ছোট হয়েছি। ইরা একটু লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, আমি যাব। আরেকটা কাজ আছে। আবার কি? এবার যদি কোনোদিন আমাকে ভুল বুঝো তাহলে আগে আমার কথা শুনবে, থাপ্পড় মারার আগে অন্তত 5 মিনিট সময় দিবে। ইরা কাঁদতে কাঁদতেই হেসে ফেলল। ঠিক আছে। কয়েকদিন পরে ইরা সত্যিই আমাদের বাসায় এলো। আম্মু দরজা খুলে একটু অবাক হয়ে বললেন, কাকে চাই মা? ইরা লজ্জা পেয়ে বলল, আমি আবিরের বন্ধু। আমি পাশ থেকে বললাম, শুধু বন্ধু না আম্মু, একটু স্পেশাল বন্ধু। আম্মু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, ভেতরে আসো। এরপর ইরা আরিয়ার কাছে গিয়ে বলল, কেমন আছো আরিয়া? আরিয়া একটু অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি আরিয়া। আরিয়া অবাক হয়ে বলল, কেন? তোমাকে দেখে আমি সেদিন ভুল বুঝেছিলাম। আরিয়া হেসে বলল, আরে এত সরি বলার কি আছে? তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম, কিন্তু তার আগে সবটা ভালো করে বুঝে নিতাম। এটা বলে আর লজ্জা দিও না, এই একটা ভুলের জন্য অনেক শাস্তি পেয়েছি।
কিছুদিন পর একদিন ইকবাল আঙ্কেল আমাদের বাসায় এলেন। আব্বুর সাথে অনেকক্ষণ গল্প করার পর হঠাৎ বললেন, একটা কথা বলতে এসেছি। বল, কি বলবি? ইকবাল আঙ্কেল হাসতে হাসতে বললেন, তোর ছেলেকে আমি অনেক দিন ধরেই দেখেছি। কাজের দিক থেকেও ভালো, মানুষ হিসাবেও ভালো। যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েটাকে তোর ছেলের হাতে তুলে দিতে চাই। আব্বু একটু হেসে বললেন, আপত্তি কেন থাকবে? এমন একটা লক্ষ্মী মেয়ে আমার ঘরের বউ হবে, সেটা তো আমার সৌভাগ্য। তাহলে সব কিছু ঠিকঠাক করে ফেলি। এরপর খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের কয়েকদিন পর অফিসের কাজ শেষ করে মোবাইল টিপছিলাম। হঠাৎ ইরা আমার কেবিনে এসে বলল, এই যে মিস্টার ম্যানেজার, জি ম্যাম। অফিসে ফোন টেপার জন্য কিন্তু আপনাকে বেতন দেওয়া হয় না। ঠিক আছে ম্যাম, তবে এখন থেকে সাবধানে বলবেন, কেন? কারণ এখন আমি শুধু আপনার কর্মচারী না। তাহলে আর কি? আর কি জানেন না? না তো। আমি উঠে গিয়ে ইরাকে হালকা জড়িয়ে ধরলাম। এই কি করছো কি? এটা অফিস, যে কেউ দেখে ফেলবে। তুমি না জানতে চাইলে আমি তোমার কি হই, সেটাই তো বোঝাতে এলাম। মানে কি বোঝাবে তুমি? আমি আর কিছু না বলে সোজা ইরার ঠোঁটে কিস করলাম। ইরা এক ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। তারপর হালকা রাগী স্বরে বলল, ইডিয়েট একটা, কোনো ম্যানার্স নাই। কোথায় কি করতে হবে? তাহলে আপনি ম্যানার্স শিখিয়ে দিন ম্যাম। আজকে বাসায় আসো, তারপর স্পেশাল ভাবে শিখিয়ে দিব। আমি ইরার কথা শুনে হেসে ফেললাম। তারপর ইরা নিজের কেবিনে চলে গেল। আর বসে বসে আগের দিনগুলো নিয়ে ভাবতে লাগলাম। হয়তো সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু সময় লাগে আবার এক হওয়ার জন্য। বন্ধুরা, আবির আর ইরার এই মান অভিমানের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? অনেক সময় একতরফা বিচার আর বিশ্বাসের অভাবে সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা ঠিকই তার পথ খুঁজে নেয়। আপনাদের জীবনেও কি এমন কোনো ভুলের গল্প আছে? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব রোমান্টিক এবং টুইস্টে ভরপুর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।